আচ্ছা, আপনার সাথে বা আপনার চেনা পরিচিত কারো সাথে যদি কোনো অন্যায় হয় আর আপনি তার বিচার চাইতে যান, তাহলে ঠিক কী কী হতে পারে? খবরের কাগজ বা সিনেমায় আমরা প্রায়ই এফআইআর, চার্জশিট, ট্রায়াল, জাজমেন্ট এর মতো শব্দ শুনি। কিন্তু এই শব্দগুলোর আসল মানে কি? একটা কেস পুলিশ স্টেশন থেকে শুরু হয়ে আদালত পর্যন্ত কিভাবে পৌঁছায়? এই পুরো রাস্তাটা কিন্তু একটা গোলকধাঁধার মতো মনে হতে পারে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই কয়েক মিনিট সময় দিলে এফআইআর দায়ের হওয়া থেকে শুরু করে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আইনি যাত্রা। যে কোনো অপরাধের গল্পের শুরু হয় এফআইআর দিয়ে। এফআইআরের পুরো কথা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সহজ ভাষায়, যখন কোনো গুরুতর অপরাধ বা কগনিজেবল অফেন্স যেমন চুরি, ডাকাতি, খুন ঘটে, তখন সেই বিষয়ে পুলিশকে প্রথম যে লিখিত তথ্য দেওয়া হয় তাকেই এফআইআর বলে। ভাবুন, এটা হলো আপনার অভিযোগের আনুষ্ঠানিক জন্ম। আপনি, অর্থাৎ যার সাথে অপরাধ হয়েছে, ভিকটিম, বা আপনি যদি অপরাধটি ঘটতে দেখে থাকেন, ইনফরমার, তাহলে আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে এই এফআইআর দায়ের করতেই পারেন। পুলিশ আপনার সমস্ত কথা শুনে তা একটি নির্দিষ্ট ফর্মে লিপিবদ্ধ করবে এবং আপনাকে তার একটি কপি বিনামূল্যে দেবে। মনে রাখবেন, এফআইআর হলো যে কোনো ক্রিমিনাল কেসের ভিত্তি বা ফাউন্ডেশন। এর উপর ভিত্তি করে পুরো আইনি কাঠামোটা দাঁড়ায়। এফআইআর দায়ের হওয়ার পরেই পুলিশের আসল কাজ শুরু হয়। এই ধাপটিকে বলা হয় ইনভেস্টিগেশন বা তদন্ত। সিনেমায় আমরা যেমন গোয়েন্দাদের দেখি, ঠিক তেমনি পুলিশ এই পর্যায়ে একজন গোয়েন্দার ভূমিকা পালন করে। তাদের কাজ হলো ঘটনার সত্যতা যাচাই করা। এর জন্য তারা অপরাধের ঘটনাস্থলে যান, অর্থাৎ সিনস অফ ক্রাইম। প্রমাণ বা এভিডেন্স সংগ্রহ করেন, যেমন আঙুলের ছাপ, সিসিটিভি ফুটেজ বা অপরাধে ব্যবহৃত কোনো অস্ত্র। সাক্ষী বা উইটনেসদের খুঁজে বের করে তাদের বয়ান বা জবানবন্দি রেকর্ড করেন। এবং যদি প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কাউকে সন্দেহ হয়, তাহলে পুলিশ অভিযুক্ত বা অ্যাকিউজডকে গ্রেপ্তার বা অ্যারেস্ট করতেই পারে। এই পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হলে পুলিশ একটি ফাইনাল রিপোর্ট তৈরি করে। যদি পুলিশ মনে করে যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালানোর যথেষ্ট প্রমাণ আছে, তাহলে তারা যে রিপোর্টটি তৈরি করে তাকে বলা হয় চার্জশিট। আর যদি তারা মনে করে যে যথেষ্ট কোনো প্রমাণ নেই, তাহলে তারা ফাইনাল রিপোর্ট জমা দেয়। এই চার্জশিটটি পুলিশের তদন্তের শেষ ফল। পুলিশের কাজ শেষ, এবার শুরু আদালতের কাজ। পুলিশ যখন এই চার্জশিট ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দেয়, তখন আদালত প্রথমবার মামলাটার দিকে নজর দেয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় কগনিজেন্স নেওয়া। সহজ কথায়, ম্যাজিস্ট্রেট চার্জশিট এবং তার সাথে থাকা সমস্ত প্রমাণপত্র খুঁটিয়ে দেখেন এবং সিদ্ধান্ত নেন যে প্রাথমিক দৃষ্টিতে কি মামলাটি চালানোর মতো যথেষ্ট কারণ রয়েছে। এই প্রাথমিক দৃষ্টিতে যথেষ্ট কারণ থাকাকেই আইনের ভাষায় বলা হয় প্রাইমা ফেসি কেস। যদি আদালত মনে করে যে হ্যাঁ, মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কারণ রয়েছে, তবেই আদালত কগনিজেন্স নেয় এবং অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠায়। আর যদি আদালত মনে করে মামলাটির কোনো ভিত্তিই নেই, তবে তারা মামলাটি খারিজও করে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর একেবারে শেষে আমাকে করা আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। এবার আদালত কগনিজেন্স নেওয়ার পর মামলাটি একটি নতুন পর্যায়ে প্রবেশ করে। এই ধাপটি হলো ফার্মিং অফ চার্জেস বা অভিযোগ গঠন। পুলিশ তো চার্জশিটে অনেকগুলি ধারা বা সেকশন উল্লেখ করে, কিন্তু আদালত সেই সমস্ত প্রমাণ ও নথি আবার খতিয়ে দেখে এবং আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় অভিযোগ আনা উচিত তা নির্ধারণ করে। এরপর আদালত অভিযুক্তকে ডেকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আপনার বিরুদ্ধে এই নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, আপনি কি আপনার দোষ স্বীকার করছেন? যদি দোষ স্বীকার করে, তাহলে আদালত সেখানেই তাকে শাস্তি দিতে পারে। কিন্তু যদি অভিযুক্ত বলে না, আমি নির্দোষ এবং আমি এই মামলার বিচার চাই, তবেই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানেই শুরু হয়। এইবার শুরু হয় আসল লড়াই, অর্থাৎ ট্রায়াল বা বিচার প্রক্রিয়া। এটা অনেকটা ক্রিকেট ম্যাচের মতো, যেখানে দুই পক্ষই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করে। একদিকে থাকে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী। তার কাজ হলো পুলিশ যে চার্জশিট দিয়েছে তার ভিত্তিতে অভিযুক্তকে দোষী প্রমাণ করা। তিনি আদালতের সামনে সাক্ষীর হাজিরা করান এবং প্রমাণ পেশ করেন ও যুক্তি দেন। আর অন্যদিকে থাকে অভিযুক্তের আইনজীবী বা ডিফেন্স কাউন্সিল। তার কাজ হলো পাবলিক প্রসিকিউটরের প্রমাণকে খণ্ডন করা, তাদের সাক্ষীদের জেরা করা, অর্থাৎ ক্রস এক্সামিনেশন করা, এবং নিজের মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য যুক্তি ও প্রমাণ পেশ করা। এই পর্যায়ে সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয় এবং দুই পক্ষের আইনজীবীরা দীর্ঘ সওয়াল জবাব করেন। ট্রায়াল প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, কারণ এখানে প্রতিটি অধ্যায়কে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়, যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়। এবার দুই পক্ষের সমস্ত যুক্তি, প্রমাণ এবং চূড়ান্ত বিতর্ক বা ফাইনাল আর্গুমেন্টস শোনার পর আদালত রায় ঘোষণা করার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করে। সেই দিনেই আদালত তার ফাইনাল জাজমেন্ট বা রায় ঘোষণা করে। এবার এখানে দুটি সম্ভাবনা থাকে। প্রথমত, যদি আদালত মনে করে যে পাবলিক প্রসিকিউটর
অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পারেনি, তাহলে আদালত অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে খালাস দিয়ে দেয়। এবং দ্বিতীয়ত, যদি আদালত মনে করে যে সমস্ত প্রমাণ অভিযুক্তের বিরুদ্ধেই যাচ্ছে এবং সে দোষী, তাহলে তাকে কনভিক্ট বা দোষী সাব্যস্ত করা হয়। কনভিক্ট বা দোষী সাব্যস্ত করার পর আদালত শাস্তির বিষয়ে শুনানি করে এবং অপরাধের ধরন অনুযায়ী দোষী ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তি হিসাবে প্রদান করে। আচ্ছা, এখানে কি সব শেষ? না, আমাদের বিচার ব্যবস্থায় আরও একটি ধাপ রয়েছে। যদি কোনো পক্ষ আদালতের রায়ে সন্তুষ্ট না হয়, তারা উচ্চ আদালতে অ্যাপিল করতেই পারে। এটি নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করার আইনি উপায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাপিল। অ্যাপিল হলো বিচার ব্যবস্থার একটি সেফটি নেট, যা নিশ্চিত করে যে বিচারে কোনো ভুল হয়ে থাকলে তা শুধরানোর একটি সুযোগ যেন থাকে। এবার এই টপিক রিলেটেড আমাকে করা আপনাদের কিছু কোশ্চেন্স, এর ডাউট ও তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। একজন প্রশ্ন করেছে, একটি কেস শেষ হতে এত সময় লাগে কেন? দেখুন, এটা সত্য যে আমাদের দেশের বিচার প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। এর পেছনে অনেকগুলি কারণ আছে। যেমন আদালতে মামলার যথেষ্ট চাপ রয়েছে, সাক্ষীদের খুঁজে বের করে আদালতে হাজির করা, তাছাড়া প্রমাণ সংগ্রহ এবং তার ফরেনসিক পরীক্ষা, আবার দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সওয়াল জবাব এবং আইনি জটিলতা। তাছাড়া আবার কখনো কখনো কী হয় জানেন, অভিযুক্ত বা অন্য পক্ষের দ্বারা ইচ্ছাকৃতভাবে তারা দেরি করে। এই সমস্ত ধাপ সম্পন্ন করতেই যথেষ্ট সময় লাগে, যাতে কোনো কি নির্দোষ ব্যক্তি না সাজা পায়। আমি কি অনলাইনে এফআইআর করতে পারি? হ্যাঁ, বর্তমানে বেশিরভাগ রাজ্য পুলিশেরই বিভাগে অনলাইনে এফআইআর দায়ের করার সুবিধা রয়েছে। একজন প্রশ্ন করেছে, এফআইআর দায়ের করতে বা পুলিশের তদন্তের জন্য কি কোনো টাকা লাগে? একদমই না। এফআইআর দায়ের করা, তার কপি পাওয়া এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া, এই সব কিছুই বিনামূল্যে। এটা পুলিশের আইনি কর্তব্য। এর জন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কেউ যদি আপনার কাছে 1 টাকাও দাবি করে, তাহলে তা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ক্রাইম। বিচার চলাকালীন অভিযুক্তের মৃত্যু হলে মামলার কি হবে? যদি কোনো ফৌজদারি মামলার বিচার চলাকালীন অভিযুক্ত ব্যক্তি মারা যান, তাহলে সেই মামলা সেখানেই শেষ হয়ে যাবে, কারণ ফৌজদারি মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে হলে তার মৃত্যুর পর সেই মামলা আর চালানো যায় না। একজন সাক্ষী কি আদালতে মিথ্যা বলতে পারেন? এর ফল কি হতে পারে? না, একজন সাক্ষী আদালতে শপথ নিয়ে সত্যি কথা বলতে সম্পূর্ণ বাধ্য। তবে যদি কোনো সাক্ষী ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয়, তবে তা একটি গুরুতর অপরাধ। এর জন্য সেই সাক্ষীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হতে পারে এবং তার জেলও হতে পারে। আরেকজন প্রশ্ন করেছে, অ্যাপিলের সময় কি আবার নতুন করে সব সাক্ষীর বয়ান নেওয়া হয়? না, অ্যাপিলের সময় নতুন করে সাক্ষীর বয়ান নেওয়া হয় না। অ্যাপিল আদালত নিম্ন আদালতের দেওয়া রায়, সমস্ত নথি, সাক্ষীর জবানবন্দি এবং দুই পক্ষের আইনজীবী যুক্তি তর্ক পর্যালোচনা করে। আপিলের মূল উদ্দেশ্য হলো নিম্ন আদালতের রায়ে কোনো ভুল বা ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা। তবে খুবই বিরল বা যদি বিশেষ কোনো পরিস্থিতি হয়, তো সেক্ষেত্রে আপিল আদালত নতুন করে কোনো প্রমাণ বা সাক্ষীর বয়ান গ্রহণ করতেই পারে। তাহলে বন্ধুরা, দেখলেন তো পুরো প্রক্রিয়াটা। এফআইআর দায়েরের মাধ্যমে একটি অভিযোগের জন্ম হয়, তারপর পুলিশের ইনভেস্টিগেশন, আদালতের কগনিজেন্স, ফার্মিং অফ চার্জেস, দীর্ঘ ট্রায়াল প্রক্রিয়া এবং অবশেষে ফাইনাল জাজমেন্ট, আর তারপরেও থাকে অ্যাপিলের সুযোগ। আশা করি এই সহজ ব্যাখ্যাটি আপনাদের আইনি প্রক্রিয়া সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। আইন হয়তো জটিল, কিন্তু ধাপে ধাপে বুঝলে তার কঠিন মনে হবে না। আইন জানা এবং সচেতন থাকা আমাদের সকলেরই কর্তব্য। যদি আপনাদেরও মনে এই বিষয়ে আরও কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপরে আপনারা কোন আইনি বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।